আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ সহ মিশন প্রধান ও কূটনীতিকদের পাশে থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান, আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়েছে মন্তব্য। আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়ার ঘোষণা, মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বললেন শিক্ষা উপদেষ্টা। প্রায় এক মাস পর খুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে শুরু হয়নি শ্রেণী কার্যক্রম। আবু সাইদ হত্যার সাবেক আইজিপি সহ 17 জনের নামে মামলা। আব্দুল্লাহ তাহের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 40 আসামি। এবং মুন্সিগঞ্জে থানা থেকে লুট হওয়া ৭৯টি অস্ত্র ও প্রায় ৪,০০০ গোলাবারুদ সেনাবাহিনীর উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শেখ হাসিনার স্বৈরাচার সরকার দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সহ বিভিন্ন মিশন প্রধান ও কূটনীতিকদের ধৈর্য ধারণ করে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন বিদেশি সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও মিশন প্রধানদের জানান প্রধান উপদেষ্টা। ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কূটনীতিকরা দেশের বন্ধু হিসেবে ধৈর্য ধারণ করে পাশে থাকবেন বলে তিনি প্রত্যাশা করেন। It's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Hundreds were killed, thousands were injured. I hope you can help us in restoring the health of the wounded young people mercilessly attacked. বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ নিয়ে জানতে যাচ্ছি চকর মালিথার কাছে। চকর, ব্রিফিং নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, আপনার সংবাদে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং জাতিসংঘের প্রতিনিধি যারা আছেন প্রায় 50 জনের বেশি এই সদস্যদের সাথে এখানে মত বিনিময় করেছেন। তার পরপরই এখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেছেন। সেখানে উনি প্রধান উপদেষ্টা কি কথা বলেছেন সেই বিষয়ে মূলত আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে এটা উনি দায়িত্ব নেওয়ার পরে আসলে ওনারা এটাকে কোনো মত বিনিময় বলছেন না, ওনারা বলছেন যে মিট অ্যান্ড ইট, এরকম একটা শব্দ ওনারা বলেছেন। ওনারা বলেছেন যে তারপরে প্রফেসর ইউনূস যে কূটনীতিকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন তার মধ্যে প্রধান যেটি গুরুত্বপূর্ণ, প্রেস সেক্রেটারি বলেছেন যে এই নতুন সরকার বিভিন্ন রাষ্ট্র এবং বাংলাদেশে যারা কূটনৈতিক এবং মানে মিশন প্রধান আছে প্রত্যেকের কাছে একটা পূর্ণ সমর্থন চেয়েছে তার সরকার, এবং বিভিন্ন দেশের সরকার যে এই সরকারকে অভিনন্দন জানিয়েছে তার জন্য তিনি প্রশংসা করেছেন। আর খুব
মানে উনি বলেছেন যে এই সরকারের একটি প্রধান কাজ হলো, অন্যতম প্রধান কাজ হলো একটা দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। বলেছেন যে উনি কূটনীতিকদের উদ্দেশ্যে বলেছেন যে এটা একটা সেকেন্ড রেভলিউশনের সূচনা। তরুণরা যে কাজ করেছে এখান থেকে আমাদের তরুণদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই প্রসঙ্গে বলেছেন। পাশাপাশি উনি বলেছেন যে এই যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলনের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে এ নিয়ে জাতিসংঘ যে তদন্ত করছে, এই তদন্তের জন্য উনি জাতিসংঘের প্রতি প্রশংসা করেছেন, কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং বলেছেন যে এই তদন্তের জন্য তিনি তার সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর একটা কথা প্রেস সেক্রেটারি বলেছেন যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যেসব চুক্তি আছে সেই চুক্তিগুলো সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না, এই সরকারও সেই চুক্তিগুলো অব্যাহত রাখবে। পাশাপাশি উনি বলেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করা এটাও এই সরকারের একটি অন্যতম প্রধান কাজ। আর আজকে এখানে 50 জনের বেশি এই কূটনৈতিক ছিল, এগুলো নিয়েই মূলত কথা বলেছেন। আর তারপরে উনি কূটনৈতিকদের উদ্দেশ্যে বক্তব্যের পরে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি প্রত্যেকটা কূটনীতিকদের সাথে ব্যক্তিগতভাবে যে তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং প্রত্যেকের কাছেই তিনি এই সরকারের প্রতি সমর্থন চেয়েছেন। প্রিয়াঙ্কা। ধন্যবাদ চকর। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে সব ঘটনার তদন্ত হবে। তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্য দিবসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাগর রুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদন গুলা পিছানো হয়েছে। তো এই সাগর রুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ড গুলা হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলো তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, যতদূর পারা যায় আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে, তবে এমনভাবে এটি করা হবে যাতে শিক্ষার্থীদের কোনো অস্বস্তিতে পড়তে না হয়। এজন্য শিক্ষা পদ্ধতি পরিমার্জনও করা হবে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন ওয়াহিউদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা বলেন, মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, অসামরিক প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও স্বজন সহ 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিস্থিতির উন্নতির পর 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে যান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশ্রয় দেয়া ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয় পাওয়া 3 জন তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেয়া হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনী কাজ করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক্ষেত্রে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে আইএসপিআর।
গত 15 বছরে আর্থিক খাতে যারা লুটপাট চালিয়েছে, অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। শক্ত হাতে দুর্নীতি দমন করতে এনবিআর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দুর্নীতি যেই করুক ব্যবস্থা নেওয়া হবে, দুর্বৃত্ত যাতে তৈরি না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রোববার রাজস্ব ভবনে প্রথম অফিস করেন মোহাম্মদ আব্দুর রহমান। সকালে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গণ অভ্যুত্থানের স্পিরিট কাজে লাগিয়ে এনবিআর সংস্কার করার কথাও বলেন তিনি। অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো আমরা দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নেব। সবচেয়ে বেশি ফোকাস হবে এই ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয়, তার দিকে প্রিভেন্টিভ মেজারটাই বেশি নিতে হবে, সেটাই বেশি জরুরি। এরকম যেন আর ফ্র্যাঙ্কেস্টাইন যেন তৈরি না হতে পারে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা বাণিজ্য গতিশীল করতে আইনগুলো আধুনিকায়ন করা হবে। যারা ট্যাক্স পেয়ার তারা দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, দে ক্যান ইনফ্লুয়েন্স এনিওয়ান। এবং আপনার যদি সুশাসন না থাকে, এখন আবার নতুন করে বিজনেস কমিউনিটি বলছে যে আমাদের থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন, সেই ট্যাক্সের টাকা অপব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এটা তো আমার কাছে থাকাই ভালো ছিল, কারণ আমি আর কত খাবো, আমি আরেকটা ইন্ডাস্ট্রি করতাম, আরও কিছু এমপ্লয়মেন্ট হতো। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে তো সব নয়ছয় করলেন, এই কথা কিন্তু আসছে। তার মানে হলো গভর্নেন্স যদি ঠিক না হয়, আমার স্পেন্ডিং প্যাটার্ন যদি ঠিক না হয়, আমি যদি ভ্যালু ফর মানি যদি এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে আসতেই হবে। রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি সহ 7 পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাসহ 17 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া গত 19 জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাসহ 40 জনকে আসামি করা হয়েছে। একই দিন পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে 21 জনের বিরুদ্ধে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 1 মাস পর রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আমি আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা মামলা রুজু করি। গত 19 জুলাই নগরীর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের আসামি করে কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে মামলা দায়ের করেন। একই স্থানে পুলিশের গুলিতে ব্যবসায়ী মেরাজুল ইসলামের নিহতের ঘটনায় তার মা সাফিয়া খাতুন বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। 40 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি মোহাম্মদ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুল বাতেন, মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ কমিশনার, উত্তম কুমার পাল অতিরিক্ত পুলিশ কমিশনার, উৎপল কুমার রায় এডিসি ক্রাইম রংপুর মহানগর সহ যারা এখানে পুলিশের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন। মেরাজুল ইসলাম ইনি একজন ফল বিক্রেতা, ভ্যানে করে ফল বিক্রি করত রংপুর সিটি কর্পোরেশন মার্কেটের সামনে। এনার মা বাদী হয়ে আজকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোতোয়ালিতে নালিশ দরখাস্ত আনয়ন করে 21 জন আসামির বিরুদ্ধে এখানে 1 নম্বর আসামি উৎপল কুমার পাল সহ
6 জন পুলিশ কর্মকর্তা এবং 21 জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মী। আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আইনজীবীরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। 5 আগস্ট মুন্সিগঞ্জ সদর থানা, পুলিশ ফাঁড়ি ও টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। রোববার সকাল 10:30টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউস সদর আর্মি ক্যাম্প ওই হস্তান্তর প্রক্রিয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আসলাম খানের কাছে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত 140টি অস্ত্র, 3,934 রাউন্ড গুলি ও নগদ 1,09,500 টাকা বুঝিয়ে দেন। পরে দুপুর 12:30টায় ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত ও ক্যাপ্টেন চার্লস টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা শোয়েব আলীর কাছে 79টি অস্ত্র ও 3,891টি গোলাবারুদ হস্তান্তর করেন। দুটি থানা থেকে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে হিসাব পাওয়া যায়নি। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সহ নতুন 4 জন উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর প্রথম দিনের মতো সচিবালয়ে অফিস করেছেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা বৈঠক ও ব্রিফ করেছেন। এসব বিষয়ে জানতে লুৎফর রহমান সোহাগের কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। সোহাগ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা ছিলেন তাদের সাথে কিন্তু আরও 4 জন উপদেষ্টাকে যুক্ত করা হয়েছিল। আজকে সেই উপদেষ্টারা নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু সচিবালয়ে এসেছেন এবং তাদের যে দপ্তর আছে সেখানে তারা সামগ্রিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো আসলে উপদেষ্টারা না থাকার কারণে যেগুলো আটকে ছিল সেই বিষয়ে আমরা কিছু নির্দেশনা পেয়েছি। যেমন ঢাকা শহরে যেহেতু যানজটের মধ্যে একটি সবচেয়ে বড় স্বস্তির জায়গা ছিল মেট্রো রেল, আন্দোলনের কোটা আন্দোলনের মধ্যে কিন্তু সেই মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। সেটি কবে নাগাদ চালু হবে সেই বিষয়ে কিন্তু আসলে সঠিকভাবে তেমন কোনো তথ্যই আসছিল না। তো আজকে প্রথম দিন সড়ক উপদেষ্টা আজকে যে মিটিং করেছেন সেখানে কিন্তু আমাদেরকে একটি আশার কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে, তিনি বলেছেন সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চলাচল শুরু হবে। যদি এই মেট্রো রেল 1 সপ্তাহের মধ্যে চালু শুরু হয় তাহলে ঢাকা শহরের মানুষের চলাচলের যে ভোগান্তি সেটিতে কিন্তু ভোগান্তিটা অনেকটা কমে আসবে। আরেকটি বিষয় হলো যে আগামী যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন হচ্ছে বর্তমানে নতুন শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা হচ্ছে যে এই শিক্ষাক্রম থাকবে কি থাকবে না সেই বিষয়ে আজকে প্রথম দিন অফিস করে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনিও এই বিষয়টি বলেছেন যে আসলে এই যে শিক্ষাক্রম সেটি নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে এবং তার মতে যে বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে এই শিক্ষাক্রমটি আসলে বাস্তবায়নযোগ্য বলে তিনি মনে করছেন না। সে কারণে এই শিক্ষাক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হবে এবং সেই হিসেবে আবার আরেকটি বিষয় দাঁড়িয়ে যায় যে যারা এই শিক্ষাক্রমে ইতিমধ্যে পড়াশোনা করছেন তাদের আসলে কী হবে। তিনি সেটি আশ্বস্ত করেছেন যে যারা আসলে বর্তমানে এই শিক্ষাক্রমের আওতায় পড়ালেখা করছেন তাদের আসলে কোনো ধরনের অস্বস্তিতে পড়বে না, সেই ব্যবস্থা রেখে আবার পুরনো যে শিক্ষাক্রম ছিল আগে এই শিক্ষাক্রমের আগে সেটিতে কিভাবে ফিরে যাওয়া যায় সে বিষয়ে আসলে শিক্ষা উপদেষ্টা তিনি চেষ্টা করবেন। আর আরেকটি বিষয় যে আমাদের আসলে যেরকম আমরা আগে দেখেছি যে মন্ত্রী কিংবা উপদেষ্টা তাদেরকে আসলে স্যারটাকে কিন্তু একটা রেওয়াজে দাঁড়িয়ে গেছে। তো সেই হিসেবে আজকে তথ্য উপদেষ্টার যে বৈঠক সেখানে আমরা ছিলাম, তিনি কিন্তু সেখানে বৈঠকের শুরুতেই সবাইকে বলেছেন যে তাকে তাদের স্যার না ডাকা হয়, তিনি ভাই হিসেবে সবার মধ্যে থাকতে চান, যে একটা ইতিবাচক দিক, একটা পরিবর্তন আমরা যেটি দেখি যে আসলে শীর্ষ নেতৃত্বের মধ্যে মানুষ যেটি প্রত্যাশা করে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সোহাগ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মা ও 2 শিশু কন্যার মৃত্যু হয়েছে। রোববার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের জারুল বনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী মোহাম্মদ সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম ও তার 2 শিশুকন্যা ময়না ও তোহা। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাত ভোর বৃষ্টিতে পাহাড় ধসের কারণে একটি ঘর মাটি চাপা পড়ে। সেখানে একই পরিবারের নারী ও 2 শিশুর মৃত্যু হয়।
কে জানি কল দিয়েছে, তো আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার পরে শুনলাম আমার মা নাকি মাটি চাপা পড়ে মরে গেছে। তো আমি শুনে তাড়াহুড়া করে চলে আসলাম মাটি। মাঝে দুয়ার পাইতে চাইলে দুয়ারও বাঁধা, আবার তো এরা মানুষকে ডাকি আনি এরা সালাম বলি হয় কি সালাম, তো এরা মানুষ বাইরে দরজা ভাঙিয়ে এরা ঢুকিয়ে দেয় আর বনিবার হল্লা দেখা যায় রুকার আর ভিতর টুনে আলাই। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা থাক ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর খুলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিকে শ্রেণী কার্যক্রম পুরোদমে শুরু হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় শ্রেণী কার্যক্রম হয়নি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ঘটে সহিংসতা, সংঘাত ও মৃত্যুর ঘটনা। তীব্র থেকে তীব্রতর হয় ছাত্র জনতার আন্দোলন। এর প্রেক্ষিতেই 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। টানা 1 মাস পর আবারও মুখরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আসতে ভালো লাগছে, খোলা থাকুক, স্কুল চলাই ভালো, মানে স্কুলে আসা আমাদের অনেক ভালো লাগে। এই যে এখন আসলে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আর এই যে কিছুদিন আগে মারামারি ছিল, মানে বলার মতো না, এত বোরিং লাগতেছিল, বলার মতো না। বান্ধবীর সাথে কথোপকথন করে যে শান্তিটা পাই, এরকম বাসায় একলা থেকে হয় না। এই যে স্কুলে আসলাম, পড়াশোনা করতেছি, এটা ভালো। অভিভাবকরা তো উদ্বিগ্ন, এই অবস্থার ভিতর দিয়ে তো তারা তাদের বাচ্চাদের পাঠাবে না। এখন থেকে অনেকটাই স্বাভাবিকভাবেই শ্রেণী পাঠদান চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসলেও নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না। যত দ্রুত সম্ভব ক্যাম্পাস খুলে দেখ, কারণ একটা লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক। আসলে দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও ভিসি নিয়োগ হয়নি, তারপরে প্রক্টরের বিষয়টা আছে, বিভিন্ন হলের প্রভোস্ট এখনও ওনারা পদত্যাগের পরে এখনও প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়নি। তো এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব সম্পাদন করা যাবে, তত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আমি মনে করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এপিসেন্টার, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকেই শুরু হয়েছিল। তো এখানকার ছাত্ররা, আমরা খবর নিয়েছি যে তারা বেশিরভাগ ছাত্রছাত্রী হলে উঠে গেছে। এখনও অনেকে দেখছে, পরিবেশটা বোঝার চেষ্টা করছে, কেননা তারা এখন হয়তো অবজার্ভ করছে, পুরোপুরি তারা হলে আসেনি। প্রায় 2 মাস হতে যাচ্ছে। 2 মাসের এফেক্ট কিন্তু লং টার্ম। ক্লাসের যে পরিবেশটা একটা ফিরিয়ে আনতে গেলে ছাত্রদের ভূমিকাটা খুব জরুরি, এবং সেখানে এই মাননীয় ভাইস চ্যান্সেলর যিনি হবেন, তার ভূমিকাটা সব থেকে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয় আর যেসব সরকারি কলেজে ছাত্রাবাস রয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হলে ধীরে ধীরে পরিস্থিতি আরও শান্ত হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। দুপুর 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে শফিক রেহমান বলেন, 2 মাসের মধ্যে দেশ গড়ার কাজে সবাইকে লেগে পড়তে হবে। 2015 সালের 3 আগস্ট পল্টন থানার মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্য যান তিনি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের স্বজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছেন। প্রতি পরিবারের 3 জন করে সদস্য কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, বর্তমানে 30টি মামলায় কারাগারে আছেন 113 জন। অবিলম্বে কারাগারে থাকা ব্যক্তিদের মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা। একই সাথে মিথ্যা হয়রানিমূলক মামলা করার জন্য বিগত সরকারের কঠোর সমালোচনা করেন তারা। দাবিটা হলো তাদেরকে এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে তাদের মুক্তি দেওয়া।
পরিবারের দাবি হলো মিথ্যা এবং হয়রানিমূলক মিথ্যা যুদ্ধাপরাধের মামলা থেকে নিঃশর্ত মুক্তি। আর আইনজীবী হিসাবে আমাদের দাবি হলো যে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করে। তারা বারবার বলছে যে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে উত্তাল পুরো ভারত। ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকরা ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ব্যাহত হয়। ধর্মঘট চলাকালে হাসপাতালের সামনে চিকিৎসকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। লালা নসনের রিপোর্ট। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। কর্মবিরতি চলাকালীন জরুরি বিভাগের রোগী ছাড়া সবাইকে ফিরিয়ে দিয়েছেন চিকিৎসকরা। কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে চিকিৎসক ও সাধারণ জনগণের ওপর হামলা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের সংগঠন আইএমএ এসব হামলার ঘটনায় পূর্ণাঙ্গ ও পেশাদার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। চিকিৎসককে ধর্ষণ হত্যার জেরে পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি সহ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিক্ষুব্ধ জনতা। বিজেপির অভিযোগ, এই ঘটনার জন্য মমতাই দায়ী। তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক মহল সহিংসতাকে উস্কে দিয়েছে। এর আগে রাত দখল বিক্ষোভে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের লাখো নারী স্বাধীন ও নির্ভীক জীবনযাপনের অধিকারের দাবি জানায়। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে সহ আরও বেশ কয়েকটি শহরে বড় আকারে বিক্ষোভ হয়েছে। ভারতের আইনে নিষিদ্ধ থাকার পরও নির্যাতিত নারীর ছবি ও নাম প্রকাশ করায় কয়েকজন বিধায়ক এবং সাংসদকে আইনি নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। লাইলা নওশিন, চ্যানেল আই। পাক্ষিক বিনোদন পত্রিকা আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানের ভাই আবু মোহাম্মদ আলিনুর রহমান রঞ্জু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৈয়দপুর নিজ বাসায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলিনুর রহমানের নামাজে জানাজা বাদ মাগরিব বাঁশবাড়ি শেরে বাংলা স্কুল মাঠে হবে। পরে হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বিদেশ থেকে আমদানি নির্ভর চিংড়ি পোনার খাদ্য আর্টেমিয়া চিস্ট ও বায়োমাস চাষে লাভ হওয়ায় কক্সবাজারের চাষিদের আগ্রহ বেড়েছে। আগামীতে এ পদ্ধতি উপকূলীয় এলাকায় মৎস্য চাষে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। বাগদা চিংড়ির পোনা উৎপাদনে খাদ্য হিসেবে একমাত্র উপাদান আর্টেমিয়া, যা সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি নির্ভর। প্রতি বছর প্রায় 100 কোটি টাকার আর্টেমিয়া বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই আর্টেমিয়া চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। মানে 4 মাস আর্টেমিয়া চাষ হয়, 4 মাসের মধ্যে আমি খুব সফলতা পাই, লাভবান। আর্টেমিয়া এবং আর্টেমিয়া বাইমাস যেটা আছে সেটা আমি প্রায় 90 কেজি 95 কেজি মতো আমি বিক্রি করছি। আর্টেমিয়া চাষ করে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক লাভবান, আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয়ভাবে আর্টেমিয়া চিস্ট ও বায়োমাস উৎপাদন বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি আমদানি নির্ভরশীলতা কমবে। আমদানি খরচ সাশ্রয় হবে আমাদের জন্য, আর পাশাপাশি এটা একই যে জমিতে আর্টেমিয়া চাষের ক্ষেত্রে আর্টেমিয়ার পাশাপাশি লবণ চাষ হচ্ছে, চাষিরা তারপর নার্সিং পয়েন্ট করছে, তারপর এখানে একই জমিতে 4 ধরনের ফসল উৎপাদন করছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন দেশে পর্যাপ্ত আর্টেমিয়া উৎপাদন করা গেলে 500 কোটি টাকার বাজার তৈরি হতে পারে। বর্তমানে বাংলাদেশের আর্টেমিয়ার মার্কেট 50 কোটি টাকার, যদিও এটা দাম বেশি হওয়ার কারণে আমরা কম ব্যবহার করি, কিন্তু আমাদের দেশে যদি আর্টেমিয়া উৎপাদিত হয় তাহলে এইটার বাজার 500 কোটি টাকা পর্যন্ত হতে পারে। দরিদ্র লবণ চাষীদের জন্য আর্টেমিয়া চাষ লাভজনক ব্যবসা হিসেবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। এবারে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইল শহরে প্রবেশ পথের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়।
দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। ময়লা আবর্জনা এলাকার বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 1827 সালে প্রতিষ্ঠিত প্রায় 30 বর্গ কিলোমিটারের টাঙ্গাইল পৌরসভায় 2 লাখেরও বেশি মানুষের বসতি। দীর্ঘদিনেও এখানে গড়ে তোলা হয়নি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। এতে শহরের প্রবেশদ্বার রাবনা বাইপাসের পাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার বিশাল ভাগাড়। ময়লা আবর্জনার দুর্গন্ধের দুর্ভোগে টাঙ্গাইলের 6 উপজেলা সহ হাজারো পথচারী। এখানে আমাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হয়, এখানে এত দুর্গন্ধ, এখান থেকে দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাবে। এখানকার পরিবেশ এত খারাপ, যাইতে গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, যেটা খোলা বানানোর কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। কোন দুর্গন্ধ লাগছে বা যাইতে যাতায়াত করা লাগে, যাত্রীরা অনেক সময় এই দিক দিয়ে যাওয়ার সময় অস্থির জায়গায় আপনার বমি করে অনেক মহিলা মানুষ। দুর্গন্ধের কারণে এখানে আমরা চলাফেরা করতে পারি না। ওনাদের ভ্যান আছে, যে ভ্যানগুলা বাসা বাড়ির ময়লাগুলা নিয়ে আসে, তারাও এখানেই ফালাইয়া যায়। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কিডনি বিকল হওয়া সহ ক্যান্সারের মতন জটিল রোগ। আবর্জনার স্তূপ থেকে বিভিন্ন গন্ধ ছড়াচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন অ্যালার্জি জাতীয় সাবস্টেন্স বাতাসে ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষের অ্যালার্জিজনিত রোগ বেড়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। পরিবেশ বিপর্যয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণের তাগিদ পরিবেশবাদীদের। টাঙ্গাইল শহরের সব ময়লা আবর্জনা এসে খোলা জায়গায় ফেলা হচ্ছে, এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, প্রকৃতির উপর পড়ছে বিপর্যয়। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জনবসতি থেকে ময়লার ভাগাড় সরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর।